অনেক লোকজনের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা খুন হয়েছেন। স্বজনদের অভিযোগ, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে জসিম নামে এক প্রতিবেশী তাকে হত্যা করেছে, তবে অভিযুক্তকে এখনো ধরা যায়নি। থানায় এনে দুই ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত করার পর দুই ছাত্রলীগ নেতাকে ধরে নিয়ে যায়। থানায় তাদের পিটিয়ে গুরুতর আহত করা হয়, পরে পাঠানো হয় হাসপাতালে। আজকে দুর্নীতিবাজ বেরোজিনকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই বেয়াদব ওবায়দুল কাদের আজকে মিথ্যা কথা বলে। দর্শক, যারা প্রতিনিয়ত ভারতের নির্বাচনের দিকে নজর রাখছেন তারা জানেন যে এই মুহূর্তে কিন্তু বিজেপির দম্ভচুরমার দিল্লি দখলে কংগ্রেস। কেন বলছি সে ব্যাখ্যা আজকে জানাতে চাই। মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণের সম্পত্তির খোঁজ মিলেছে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমনকি আজকের নিউজে ঠিক কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বিস্তারিত আলোচনা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। এবারের ভারতীয় লোকসভা নির্বাচন জন্ম দিয়েছে চরম নাটকীয়তার। কংগ্রেসের আকস্মিক উত্থান নাড়িয়ে দিয়েছে মোদির একক আধিপত্যের সুখাসন। অথচ নিজেদের বিজয় নিয়ে মোদির আত্মবিশ্বাস এত বেশি ছিল যে তাদের নির্বাচনী প্রচারণার স্লোগান ছিল আব কি বার 400 পার, যার বাংলা অর্থ হলো এবার 400 পার। তাদের লক্ষ্য ছিল 400 আসন জিতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংসদে অবস্থান নেওয়া। তবে ভোটের চূড়ান্ত ফল মোদী সরকারের 400 আসনের আশা ডুবিয়ে দিয়েছে হতাশায়। 400 দূরের কথা, 300 আসনও জিততে পারেনি বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী 543টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে 292টি। হিন্দুস্তান টাইমস বলছে মোদী এবার হ্যাটট্রিক করেছেন ঠিকই, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী তার ভোট কমেছে প্রায় 9%। ভারতের তুমুল আলোচিত সমালোচিত এই নেতার জনপ্রিয়তা কমার পেছনে একজন তরুণকে দায়ী করেছেন নেটিজেনরা। তার নাম ধ্রুব রাঠি। তিনি বড় কোনো রাজনীতিবিদ নন কোনো সেলিব্রিটি ব্যক্তিত্ব। তাহলে মোদির গদি নাড়িয়ে দেওয়া কে এই ধ্রুব রাঠি? ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরুর পরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ উঠে আসে একটি নাম, ধ্রুব রাঠি। ফেসবুক এক্সে ছড়িয়ে পড়েছে তার বিবৃতি, নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান। ধ্রুব রাঠি একজন ইউটিউবার। গত কয়েক মাসে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির কঠোর সমালোচনা করে একের পর এক ভিডিও তৈরি করেছেন তিনি। তার ভিডিও এতটাই জনপ্রিয় হয়েছে যে আল জাজিরা, ফ্রান্স 24, দ্য ইকোনমিস্ট, টাইম ম্যাগাজিন, দ্য টেলিগ্রাফ, দ্য প্রিন্ট, দ্য ইকোনমিক টাইমসের মতো আন্তর্জাতিক পত্রিকায় শিরোনাম হয়েছেন তিনি। কি আছে তার ভিডিওতে যা ভারতের মানুষকে মোদির বিরুদ্ধে এতটা খেপিয়ে তুলতে পেরেছে? স্ক্রিনে উপস্থিত হওয়া মাত্রই ব্যাকগ্রাউন্ডে অশুভ সাউন্ড ট্র্যাক বাজতে শুরু করে। ভিডিও শুরুর আগে দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, ভারত কি একনায়কত্বে পরিণত হচ্ছে? ধ্রুব রাঠির ব্যাখ্যা মতে আপাততভাবে ভারতে গণতন্ত্র আছে বলেই মনে হয়। নাগরিকরা বিভিন্ন দলের মধ্য থেকে নেতা বেছে নিতে পারেন এবং কাকে ভোট দেবেন তা নির্ধারণ করতে পারেন, কিন্তু বাস্তবতা আরও জটিল। তিনি মোদী সরকারের দুর্নীতি, স্বাধীন প্রতিষ্ঠানের অপব্যবহার এবং মোদী সরকারের সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার মতো কয়েকটি ঘটনা তুলে ধরেন। 3 মাস আগে আপলোড করা 29 মিনিট 11 সেকেন্ডের ওই ভিডিওতে রঙিন অ্যানিমেশন এবং ইনফোগ্রাফ দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে মিডিয়া এবং বিরোধীদের উপর আক্রমণ করার অভিযোগ তোলেন রাঠি। একের পর এক ভিডিওতে ধ্রুব রাঠি তুলে আনেন কৃষক আন্দোলন, লাদাখ ইস্যু, ইলেকটোরাল বন্ডের স্ক্যাম, ভারতের বেকার সমস্যা সহ গুরুত্বপূর্ণ সব ইস্যু। তথ্য উপাত্ত, সংবাদপত্রের প্রতিবেদন, আদালতের রায় সব তুলে ধরে তথ্যভিত্তিক ভিডিও তৈরি করেন তিনি। ভোটের চূড়ান্ত ফল ঘোষণার আগে সর্বশেষ ভিডিওতে ধ্রুব রাঠি বলেন, আমি জানি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি এটি পাহাড়ের বিরুদ্ধে এক লোকের কথা বলার মতো, কিন্তু আমি মনে করেছি এটা আমার দায়িত্ব। যেখানে গণমাধ্যম গদি মিডিয়া হয়ে গেছে, তাই কিছু হোক বা না হোক যেটা আমার করা উচিত, যেটা সঠিক কাজ সেটাই আমি করব।
তার এই ভিডিওগুলো থেকে ভারতের সাধারণ জনগণ এতটাই প্রভাবিত হয়েছে যে নির্বাচনের আগে রাজস্থান, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের কয়েকটি রাস্তায় প্রজেক্টর বসিয়ে তার ভিডিও জনসম্মুখে দেখিয়েছেন তার ভক্ত ও বিজেপি বিরোধী দলগুলো। এমনকি ভোট দেওয়ার পর গণমাধ্যমে কথা বলার সময় ধ্রুব রাঠির ভিডিও রেফারেন্স দিয়ে ভারতের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন সাধারণ জনগণ। ধ্রুব রাঠির এসব ভিডিও এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হলো তিনি কথা বলেন একেবারে সাধারণ হিন্দি ভাষায়। তার ভিডিওতে ইংরেজি শব্দ প্রায় নেই বললেই চলে, তবে তিনি ইংরেজি সাবটাইটেল যুক্ত করেন। এতে করে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও তার প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউবে তার 21.5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। নামে বেনামে যত সম্পদ, মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণের সম্পত্তির খোঁজ মিলেছে। রাজধানীর তুরাগনদ ঘেঁষা আমিনবাজারের বড় বরদেশি মৌজায় সিলিকন সিটি হাউজিং এর RS 1303 দাগে 75 কাঠা, 1311 নং দাগে 30.6 কাঠা, 1761 দাগে 80 কাঠা জমি রয়েছে আজিজ আহমেদের। ওই জমিতে তার একটি বাংলো রয়েছে। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে মনসন্তোষপুর মৌজায় পূর্ণিমার চালা এলাকায় RS 171 ও 172 নং দাগে আজিজ আহমেদের প্রায় 21 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। মোহাম্মদপুর রামচন্দ্রপুর মৌজায় জাকির ডেইরি ফার্মের অপর পাশে RS 582 নং দাগে আজিজ আহমেদের 4 কাঠার দুটি প্লট আছে। প্লট দুটির দাম আনুমানিক 6 কোটি টাকা। মিরপুর 12 নম্বরের সিরামিক 4 নম্বর গেটের পাশে বঙ্গবন্ধু কলেজ রোডে 5 কাঠার প্লটে আজিজ আহমেদের একটি 10তলা বাড়ি রয়েছে। পল্লবীতে একটি বিল্ডিং এর 21টি ফ্ল্যাট রয়েছে আজিজের। 2018 সালে বাড়ি নির্মাণের পরে হাউজিং কোম্পানির কাছ থেকে বাড়িটির নিয়ন্ত্রণ নেন আজিজ আহমেদ। মিরপুর DOHS এ আজিজ আহমেদের একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। রোড নাম্বার 13, প্লট নাম্বার 1320, এভিনিউ 2, মিরপুর, ঢাকা। ঢাকা সেনানিবাসে জেনারেল আজিজ আহমেদের একটি বিশাল বাংলো বাড়ি রয়েছে। হাউজিং নং 3, ঢাকা সেনানিবাস। এই বাড়িতে তিনি দেশি বিদেশি নানা প্রজাতির পাখি পালন করেন। এছাড়াও আজিজের ভাই এবং ভাতিজার দখলে রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে বিপুল পরিমাণে সম্পত্তি। আজকে এমন একটা অবস্থায় দেশ চলে গেছে, আল্লাহ কি বেনজিরে ছাড়ছে? ছাড়ছে? আওয়ামী লীগ কি চাইলেও তারা এখন তার পাশে দাঁড়াইতে পারতেছে? দাঁড়াইতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না। দেখে আল্লাহ কখন যে কার বিরুদ্ধে কোন মাইট তৈরি করে রাখছে একমাত্র উনি জানেন, একমাত্র উনি জানেন। আরে এত টাকা পয়সা, এত অগাধ সম্পত্তি অবৈধভাবে কামাইছে। আজকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সম্পদ তার একটা বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে না? এটা কি সম্মানের সাথে সে বলতে পারতেছে? বলতেও পারতেছে না, এটাকে গিলতেও পারতেছে না। আজকে দুর্নীতিবাজ বেনজিরকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই বেয়াদব ওবায়দুল কাদের আজকে মিথ্যা কথা বলে, আজকে এটা ভণ্ড, আজকে এটা ভণ্ড, আজকে তার নেত্রী হলো ভণ্ড, নির্লজ্জ, বেহায়া, লাজ্জা শরম নাই। আজকে কথায় কথায় যখনই দেশ চালাইতে পারে না তখনই বলে তারেককে আনতেছি। আরে তারেক কি করছো? তারেক কি করছে? নিজে যা দেশ চালাইতে পারে না, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে, ব্যাংকগুলো খালি হয়ে যেতেছে। এই পরশুদিনও দেখলাম ইসলামী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। কারা করছে? এটাও কইব তারেক। এইটাও বিএনপি। কয়েকদিন আগে ঝড় আইছিল, বলবেন এইটাও বিএনপি আনাইছে ঝড়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যে প্রস্তুতি করবো এটা সম্পূরক, এর সাথে সংশ্লিষ্ট না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য একটু সুযোগ আছে আপনাকে প্রশ্ন করার অন্য বিষয়ে, তাই করছি। মানে প্রধানমন্ত্রী, মালয়েশিয়াগামী 31,000 যুবকের ভাগ্য অনিশ্চিত, স্বপ্ন ভেঙ্গে চুরমার। 17,000 কর্মীর অনুমতি সহ সবকিছু রেডি ছিল, 31শে মের মধ্যে পাঠানো যায় নাই। এর জন্য দায়ী যারা, তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে কিনা। এবং মানে স্পিকার, মালয়েশিয়াতে 14টা দেশ থেকে রিসিভ করে ম্যান পাওয়ার, তার মধ্যে 13টি দেশেরই যারা লাইসেন্সধারী বৈধ সবাই লোক পাঠাতে পারে এক্সেপ্ট বাংলাদেশ। শুধুমাত্র বাংলাদেশেই মালয়েশিয়ার কিছু লোক এবং বাংলাদেশের কিছু লোক মিলে মাত্র নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে পাঠাতে হয়। আমার প্রশ্ন হলো যে 14টি দেশের মধ্যে 13টি দেশ যদি সবাই লাইসেন্সধারী কর্মী পাঠাতে পারে, বাংলাদেশ কেন পারে না? এই জন্য দায়ী কে? মন্ত্রণালয়, আমাদের ডিপ্লোমেট বা কি? এই দুইটা বিষয়ে দেশবাসী আপনার কাছ থেকে জানতে চায় মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আসলে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয়, যেয়ে থাকে। কিন্তু আমরা সরকার আসার পর থেকে
যারা বাইরে যেতে চাবে তাদের জন্য যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা তৈরি করে দিয়েছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেখানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। আমরা যে সারা বাংলাদেশ ব্যাপী ডিজিটাল সেন্টার করে দিয়েছি, তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারে সেই সুযোগটাও করে দেওয়া হয়েছে। কিন্তু এছাড়াও কিছু লোক সবসময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায়, এবং এই যেতে যেয়ে কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। আর এবারে যেটা যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ানও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। প্রতিটি বাড়ি যখনই আলোচনা করে, সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায়, তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায়, যে একটা একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে। অনেক সময় যাওয়া যায়, তাদের কাজেরও ঠিক থাকে না, চাকরিরও ঠিক থাকে না, বেতনেরও ঠিক থাকে না, তারা সেখানে যে বিপদে পড়ে। এটা শুধু মালয়েশিয়া না, অনেক জায়গায় হয়। বারবার আমি দেশবাসীকে বলেছি যে এত টাকা জমি জমা সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দেওয়ার তো প্রয়োজন নাই। যদি দরকার হয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারে, প্রয়োজন বোধে বিনা জামানতেও ঋণ দেওয়া হয়। কাজে সেইভাবে তারা ঋণ নিয়ে সেখানে শুধু এটা তাদের সুনির্দিষ্ট করতে হবে যে সে যে যেতে চাচ্ছে তার চাকরিটা যথাযথ কিনা, এটা নিশ্চয়তা দেওয়া হয়। এই নিশ্চয়তা পেলে পরে সে ব্যাংকের লোন নেবে, সেখানে চলে যেতে পারে, সে ব্যবস্থাটা কিন্তু আছে। কিন্তু তারপরেও আমাদের দেশের কিছু মানুষ আছে, কে আগে যাবে সেই দৌড় দিতে যেয়ে হাতা খাতা বাড়ি ঘর সব বিক্রি করে তারপরে পথে বসে, অথবা সেখানে যদি চলেও যায় বিপদে পড়ে। এখন মানুষকে বারবার আমরা বলছি যে এভাবে না যাওয়া, তারা সোজাসুজি যেটা নিয়ম সেই নিয়ম মেনে যদি চলে তাহলে কিন্তু এই বিপদগুলির সৃষ্টি হয় না। এটা হলো বাস্তব কথা। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি, এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। চট্টগ্রামে অনেক লোকজনের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা খুন হয়েছেন। স্বজনদের অভিযোগ, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে জসিম নামে এক প্রতিবেশী তাকে হত্যা করেছে, তবে অভিযুক্তকে এখনো ধরা যায়নি। দিনে দুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতের এই দৃশ্য চট্টগ্রাম নগরীর সরাইপাড়া হাজী আশরাফ আলী রোড এলাকায়, যেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে খুন হন 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসেন। প্রকাশ্যে এমন ভয়ঙ্কর ঘটনা দেখে আতঙ্কে ছোটেন আশপাশের মানুষ। স্থানীয়রা জানান একসময় ভালো বন্ধু ছিলেন হোসেন এবং খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী জসিম, কিন্তু বেশ কিছুদিন ধরে টাকার দেনা পাওনা নিয়ে দ্বন্দ্বে জড়ান তারা, সেটি গড়ায় থানা পর্যন্ত। এরই জেরে রোববার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে সবার সামনে হোসেনকে ছুরিকাঘাত করে জসিম। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি। জসিমের ছেলেরা ছুরি মারছে, কিরিচ দিয়ে কোবাইছে, আমার স্বামীকে পিছনে কিরিচ দিয়ে কোবাইছে, মাথা বেড়ায় ছুরি দিয়ে মারছে মেইন রোডে। প্রকাশ্যে এভাবে ছুরিকাঘাতে প্রিয়জন হত্যার ঘটনায় বুক ফাটা কান্নায় ভাসছেন স্বজনরা। জসিমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আমি এটার বিচার চাই, আমাদের যে বাবারা করলো আমরা তাদের বিচার চাই, ওদেরও যেন ফাঁসি হয়। ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত জসিম, তবে তাকে ধরতে অভিযান চালানোর কথা বলছে পুলিশ। ভিকটিম এবং যে আসামি দুজনেই পরস্পর বন্ধু ছিলেন, তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। ভিডিও ফুটেজ পেয়েছি একটাতে, ওটাতে জসিমকেই দেখা গেছে, আর অন্যদেরকে এখনো এটা আংশিক যদিও। তারপর এটা তদন্তের বিষয়, তদন্তকালীন জানা যাবে বিস্তারিত। অভিযুক্ত জসিম রাজনীতিতে সক্রিয় না হলেও আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। দর্শক, যারা প্রতিনিয়ত ভারতের নির্বাচনের দিকে নজর রাখছেন তারা জানেন যে এই মুহূর্তে কিন্তু বিজেপির দম্ভ চুরমার দিল্লি দখলে কংগ্রেস। কেন বলছি সে ব্যাখ্যা আজকে জানাতে চাই। আপনারা জানেন যে ভারতের লোকসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। তারা ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএ এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। নির্বাচনের 543টি আসনের চূড়ান্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ 292টি আসন পেয়েছে। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে 234টি আসন। অন্যান্য যে দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা পেয়েছে 17টি আসন। গত দুবারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি সবচেয়ে বেশি 240টি আসন পেয়েছে। তবে আশঙ্কার কথা যেটি সেটি হচ্ছে তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ 99টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। একটু পেছনের দিকে ফিরে কিছু ব্যাখ্যা আপনাদের জানাতে চাই।
রাম মন্দির নির্মাণ, ৩৭০ ধারা বিলুপ্তি, নাগরিকত্ব সংশোধনী আইনের সিএএ প্রতিশ্রুতি পূরণের দাবি ছিল বিজেপির। এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল দলটির। ছিল ৪০০ পার করার স্লোগান কার্যকরের লক্ষ্য। কিন্তু 18তম লোকসভা নির্বাচনের ফল জানিয়ে দিল এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করে সরকার গড়তে হবে বিজেপিকে। মাত্র 11.5 মাস আগে গড়া বিরোধী জোট, যাকে প্রচার পর্বের আগাগোড়া কটাক্ষ করে এসেছেন মোদী সহ বিজেপি নেতারা, তারাই আটকে দিল পদ্মের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথ। আগের দুই নির্বাচনে ম্যাজিক ফিগার স্পর্শ করলেও এবার কিন্তু বিজেপি সেটি পারেনি। এ কারণে যেটি বারবার বলছি যে শরিকদের কাঁধে ভর করতে হচ্ছে এবং শেষ পর্যন্ত এছাড়া কিন্তু আর কোনো রাস্তা খোলা নেই। আমরা যদি এই জায়গাটিতে একটু বিশ্লেষণ করতে চাই তাহলে সহজেই বলা যায় তারা কিন্তু মোদির ঘর ভেঙে, অর্থাৎ জোট ভেঙে সরকার গঠনের চেষ্টা চালাবে। ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে কংগ্রেসের কয়েকজন নেতা সরকার গঠনের উদ্দেশ্যে তারা কিন্তু এরই মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছেন। এই দুজনই মোদির বিজেপি দলের মিত্র এবং আপনারা জানেন বলা হচ্ছে যে ভারতের ভাগ্য এখন নির্ভর করছে 2N সংখ্যার এই নেতার উপরে। আপনাদের জানিয়ে রাখি যে উদ্ধব ঠাকরে, যিনি প্রথম নেতা হিসেবে জনসম্মুখে ব্যাপারে কথা বলেছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে কংগ্রেস তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী। কংগ্রেসের অপর জ্যেষ্ঠ নেতা আমরা যদি সালমান খুরশিদের কথা জানি, তিনিও কিন্তু আবার এই ব্যাপারে একটু সতর্কতা বজায় রেখে বলেছেন যে আমরা আমাদের সব মিত্র এবং অন্যান্যদের সাথে নিয়ে কিন্তু একটি সরকার গঠন করব, কিন্তু তিনি সরাসরি কারো নাম বলেননি। এই সম্ভাবনা আরো প্রবল হয়েছে কারণ দুই জোটের মধ্যে ব্যবধান খুবই কম। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল মিলে 28টি আসন পেয়েছে বলে ফলাফলে দেখা গেছে। যদি এই দুজন বিজেপির সঙ্গ ত্যাগ করে এবং ইন্ডিয়ার সঙ্গে যোগ দেয় তাহলে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোটের আসন সংখ্যা দাঁড়াবে 260-এ। অপরদিকে বিজেপির এনডিএ জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে 260-এ। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, বিজেপি ছেড়ে যদি এই দুটি দল কংগ্রেসের সাথে যোগ দেয় তাহলেও কিন্তু কংগ্রেসের ইন্ডিয়া জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমরা খেলার মাঠে যেমন টাই দেখি এখানেও 260 হচ্ছে। তখন আবার কি হবে জানেন, তখন এই দুই জোটের সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 272 থেকে 12 আসন কম থাকবে। আর এই বিষয়টি তখন পূরণ করতে পারবে স্বতন্ত্র প্রার্থীরা, তারা সরকার গঠনে সহায়তা করতে এগিয়ে আসতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে যে ভারতের সরকার গঠনের জন্য এখন কিন্তু দামি হয়ে উঠেছে স্বতন্ত্র প্রার্থীরাও। তবে এর আগে নীতিশ বাবুকে এনডিএ জোট ছেড়ে কংগ্রেসের হাতটা তো ধরতে হবে, একই সাথে হাত বাড়াতে হবে আরেক ক্রীড়ানক অন্ধ্রপ্রদেশের বাবু চন্দ্র নাইডুর দিকে। তবে চিন্তা নেই, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুইজনই ভারতীয় রাজনীতির খুব পুরনো পাল্টুরাম হিসেবেই পরিচিত। পাল্টি শব্দটা হিন্দিতেও প্রচলিত, যার মানে হলো দিগবাজি খাওয়া। আসলে কি, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুইজনই তাদের রাজনৈতিক ক্যারিয়ারে এতবার বিজেপির সঙ্গ ছেড়েছেন এবং ধরেছেন যে রাজনীতির পর্যবেক্ষকরাও খেই হারিয়ে ফেলেছেন। কিন্তু পাল্টুরাম শব্দটা তাদের নামের সঙ্গে সেটে বসে গেছে। এরা যদি শেষ মুহূর্তে দিগবাজি খায় তাহলেই কেল্লাফতে। জানিয়ে রাখি, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জোট পরিবর্তন করার জন্য অখ্যাতি রয়েছে। তিনি গত 10 বছরে 5 বার জোট পরিবর্তন করেছেন। সর্বশেষটি করেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। এই মাসে তিনি ইন্ডিয়া জোট ছেড়ে মোদির এনডিএ জোটে যোগ দিয়েছিলেন। অপরদিকে কম যান না বাবু চন্দ্র নাইডু। 2019 সালে নির্বাচনের আগ মুহূর্তে মোদির জোট ছেড়ে দিয়েছিলেন। এরপর এবারে নির্বাচনের আগে আবার জোটে যোগ দেন, মোদির হাত ধরেন। যেমন এবারে লোকসভা নির্বাচনে জেডিইউ ও টিডিপি দুটি দলই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ হিসেবে ভোটে লড়েছে। বিহারে, অন্ধ্রপ্রদেশে যথাক্রমে জেডিইউ ও টিডিপির সঙ্গে বিজেপির আসন সমঝোতা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে নির্বাচনের ফল বেরোনোর পরও এই দুটি দল বিজেপিকে সমর্থন করতে বাধ্য থাকবে। এখানেই কিন্তু মূল খেলা শুরু। সেই ব্যাখ্যাটা একটু করে শুনুন। ভারতের নির্বাচনের আগে যেসব প্রাক নির্বাচনী সমঝোতা হয়, ভোটের পরেও কোনো একটা জোটের সেই দলগুলোকে একসঙ্গে থাকতে হবে, তার কিন্তু কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। পরিস্থিতি অনুযায়ী ধরা যাক এনডিএ জোটের কোনো দল ভোটের ফল বেরোনোর পর প্রতিপক্ষ ইন্ডিয়া জোটে যোগ দিতেই পারে, কিংবা উল্টোটাও অনায়াসেই ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেশের রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে তাদের সমর্থন কোন দল বা জোটের দিকে সেটা জানালে কিন্তু যথেষ্ট। তাহলে কি দেখা যাচ্ছে যে আমরা যে দুই পোল্টিরামের কথা বলছি, সেই দুই পোল্টিরাম কি করবে, যদি শেষ মুহূর্তে পোল্টি দিয়ে এনডিএ জোট ছেড়ে ইন্ডিয়া জোটের হাত ধরে তাহলে কিন্তু খেলা জমে যাবে। কিন্তু সবই এখন সময় বলে দেবে। তাই এখন দেখার অপেক্ষা কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।